আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। দেখা যাবে শোনা যাচ্ছে না, ক্লিয়ারলি জানাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ ফ্রেজ শুরু করব। এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয়ে গেলে আমরা মাস্টার সলভ শুরু করব ইনশাআল্লাহ। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। মোবাইল স্ট্যান্ডটা কই? 12টা। এটা যেন না আসে আনতে। কেমন আছেন সবাই? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এবং এবার গতদিন আমি আপনাকে যে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো শিখিয়েছিলাম, আমাকে একটু জানাবেন যে এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে কিনা আপনাদের প্লিজ। মানে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অ্যাবাউট রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, মানে এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। এবং আমি গতদিন হচ্ছে জেরান ভার্সেস পার্টিসিপল দিয়ে মনে হয় শেষ করেছিলাম, আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে সর্বশেষ ছিল আমি জেরান এবং পার্টিসিপল এবং জেরান্ডের একটা লাস্ট উদাহরণ দিয়ে মনে হয় শেষ করেছিলাম। ইয়েস অর নো বলেন তো, একটু জানান তো প্লিজ। হ্যাঁ, 25 নম্বর ক্লাস কি ছিল? হ্যাঁ, ইয়েস। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। সেটা হচ্ছে আজকে আমরা কথা বলবো তার পরবর্তী অংশ নিয়ে। লিখেন অ্যাপোজিটিভ ফ্রেজ সবাই, অ্যাপোজিটিভ ফ্রেজ। আচ্ছা, অ্যাপোজিটিভ ফ্রেজ নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। অ্যাপোজিটিভ ফ্রেজ ঠান্ডা মাথায় একটু খেয়াল করবেন প্রিয় ভাই বোনেরা। অ্যাপোজিটিভ, ইয়েস। ওকে, লিখেন প্রথম কথা, লিখেন অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে হলো পাশে থাকা। পাশে। অ্যাপোজিশন মানে হলো পাশে থাকা। খেয়াল করে দেখেন, অ্যাপোজিশন মানে কি থাকা? পাশে থাকা। আচ্ছা, অ্যাপোজিটিভ ফ্রেজ লেখেন অ্যাপোজিটিভ ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউন এর পরে বসে, কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে যা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। লিখেন প্লিজ, অ্যাপোজিটিভ ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে যা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। আর আপনি খুব ভালো করে জানেন কমপ্লিমেন্টটা কি, এপার ওপার সমান। এই বিষয়গুলো আপনি খুব ভালো করে জানেন। কমপ্লিমেন্টটা হচ্ছে এপার ওপার সমান, এগুলো আমরা দেখেছিলাম। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এপার ওপার সমান। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এপার ওপার সমান। আশা করি সবাই ভালো আছেন। ওকে, আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। স্টুডেন্ট সংখ্যা কমতেছেন। 6 মাসের কোর্সে আমি জানি না কতদিন শেষ পর্যন্ত থাকবেন। অ্যাপোজিশন মানে হলো পাশে থাকা। খেয়াল করে দেখেন, বিসাইড। অ্যাপোজিশন মানে হলো পাশে থাকা। অ্যাপোজিটিভ ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য প্রদান করে যা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। আচ্ছা, এরপরে আসেন, লেখেন হচ্ছে পরবর্তী লেখেন অ্যাপোজিটিভ ফ্রেজ বাক্যের শুরুতে, শেষে এবং মাঝখানে বসতে পারে। খেয়াল করে দেখেন, অ্যাপোজিটিভ ফ্রেজ বাক্যের শুরুতে, শেষে এবং মাঝখানে বসতে পারে। আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য দেন। লিখেন
মাঝখানে বসলে আগে পরে, আগে এবং পরে, মাঝখানে বসলে আগে এবং পরে কমা, কমা দিতে হবে। মাঝখানে বসলে আগে এবং পরে কি দিতে হবে? অবশ্যই কমা দিতে হবে, এটা ভালো করে মনে রাখবেন। মাঝখানে বসলে আগে পরে কি দিতে হবে? কমা দিতে হবে। মাঝখানে বসলে আগে পরে কমা দিতে হবে। আচ্ছা, অ্যাপোজিটিভ ফ্রেজকে গ্রামারবিদরা অ্যাপোজিটিভ ফ্রেজকে গ্রামারবিদরা নাউন এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ উভয়ই বলেছেন। নাউন এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ উভয়ই বলেছেন। লেখেন তবে এমসিকিউ পরীক্ষায় আমরা উত্তর করব নাউন ফ্রেজ। এমসিকিউ পরীক্ষায় আমরা উত্তর করব কি ফ্রেজ? নাউন ফ্রেজ। ওকে, এমসিকিউ পরীক্ষায় আমরা উত্তর করব হচ্ছে নাউন ফ্রেজ। এমসিকিউ পরীক্ষায় আবারও বলতেছি, আমরা উত্তর করব কি বলেন? নাউন ফ্রেজ। ওকে বাচ্চারা, আচ্ছা, আশা করি আমি তুলে ফেলছেন। সেটা হচ্ছে লেখেন, আবারও বলতেছি, অ্যাপোজিশন মানে হচ্ছে পাশে বসা। যেভাবে আপনি রোমান্টিক মুডে কাউকে পাশে বসতে বলেন, এই অ্যাপোজিশন মানে আবারও বলতেছি পাশে বসা। অ্যাপোজিশন মানে হচ্ছে কোথায় বসা? পাশে বসা। কথা বুঝতেছেন কিনা? এটা সবসময় নাউন বা প্রোনাউনের পাশেই থাকবে। নাউন বা প্রোনাউনের পাশেই থাকবে। নাউন বা প্রোনাউনের পাশেই থাকবে। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে লিখতে পারেন, সেটা হচ্ছে লেখেন মাই স্টুডেন্ট সালাউদ্দিন লিভস ইন কক্সেস বাজার। আমার স্টুডেন্ট সালাউদ্দিন বাস করে কোথায়? সালাউদ্দিন, ডিং হয়ে গেছে, সালাউদ্দিন। আমার স্টুডেন্ট সালাউদ্দিন, এই যে দেখেন সালাউদ্দিন, এটা হচ্ছে নাউন। তার সম্পর্কে অ্যাডিশনাল তথ্য দেওয়া হয়েছে মাই স্টুডেন্ট, কমা দিয়ে, এটা হচ্ছে আপনার অ্যাপোজিশন। কথা কি বুঝতেছেন? অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ফ্রেজ। আচ্ছা, এ বাক্যটাকে এভাবে বলতে পারি যে দেখেন সালাউদ্দিন কমা মাই স্টুডেন্ট লিভস বাস করে ইন কক্সেস বাজার। বাস করে কোথায়? কক্সেস বাজার বাস করে। খেয়াল করে দেখেন। ওকে, কোথায় বাস করে? কক্সেস বাজার। আচ্ছা গেল। তাহলে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে মাই স্টুডেন্ট, এটা হচ্ছে আপনার অ্যাপোজিটিভ ফ্রেজ। মাই স্টুডেন্টটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। এটাও বলতে পারেন, লেখেন আই লাইক সাদিয়া এ স্টুডেন্ট অফ ইডেন মহিলা কলেজ। আই লাইক সাদিয়া স্টুডেন্ট অফ ইডেন মহিলা কলেজ। এবার খেয়াল করে দেখেন, এটা বাক্যের শেষে আছে দিস ইজ অ্যাপোজিটিভ ফ্রেজ। এভাবে বাক্য বাড়ানো হয়, এভাবে বাক্যটা এক্সটেনশন করা হয়। ইউ ক্যান এক্সটেন্ড দিস সেন্টেন্স বাই দিস ওয়ে। এভাবে বাক্য বাড়ানো যায়, এভাবে বাক্য এক্সটেনশন করানো যায়। কথা কি বুঝতেছেন? মাই স্টুডেন্ট সালাউদ্দিন লিভস ইন কক্সেস বাজার। সালাউদ্দিন মাই স্টুডেন্ট লিভস ইন কক্সেস বাজার। আই লাইক সাদিয়া স্টুডেন্ট অফ ইডেন মহিলা কলেজ। এইভাবে বাক্য বাড়ানো হয়। নাউনের পরে ভাই শোনেন, তোলা হলে ডান লিখেন। আপনারা যদি পারেন দুই একজন করে এভাবে বাক্য একটু বাড়ান প্লিজ।
মানে দু একটা বাক্য একটু বানায় দেখান, খুশি হব আর কি। হ্যাঁ, আপনি বলতে পারেন মাই মাই হাজব্যান্ড নেম ইজ অমুক, এ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এ অ্যান অ্যাডমিন ক্যাডার, এ ব্যাংকার। এভাবে আপনি অ্যাপোজিশন দিয়ে বাক্য বানাতেই পারেন, বানাতেই পারেন, কোনো সমস্যা নাই, এটা বৈধ, এভাবে বাক্য বানানো যায়। আচ্ছা, খেয়াল করে দেখেন সেতু আক্তার, সেটা হচ্ছে বোন আমার খুব নাউনের পরে, ফ্রি হ্যান্ড রাইটিং এ মনে রাখবেন নাউনের পরে। নাউনের পরে আপনি বাক্য বাড়াবেন কিভাবে? নাউনের পরে হয় আপনি বসাবেন রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব খরচ করে অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা আপনি বসাবেন হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা আপনি বসাবেন হচ্ছে অ্যাপোজেটিভ ফ্রেজ। বাক্যটা না এভাবেই বাড়ানো যায়, বিলিভ মি অর নট। এই নাউনের পরে আপনি কোনো কিছু লিখতেছেন, নাউন সম্পর্কে আপনি অ্যাডিশনাল তথ্য দিবেন, বাক্য ঠিক এভাবেই বাড়ানো হয় ভাই, এভাবেই বাড়াতে হয়, এভাবেই বাড়ানো যায়, এভাবেই বাড়ানোর নিয়ম আমি আপনাকে দেখাবো। আমি এই বাস্তবতাগুলো আপনাকে দেখাবো, যদি আপনার উপলব্ধি হয় বা উপলব্ধি থেকে আপনি কোনোভাবে বুঝতে পারেন, কিন্তু বাক্য এভাবেই বাড়ানো যায়। আচ্ছা, এবার আসেন, আর সময় আমরা নিব না, লেখেন হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, অ্যাডভার্ব ফ্রেজ লিখেন ভার্বকে লিখেন হচ্ছে কোথায়। খেয়াল করে দেখেন, ভার্বকে কোথায়, এরপরে লিখেন হচ্ছে কখন, এরপরে লিখেন হচ্ছে কিভাবে, কখন কিভাবে, কার সাথে, কখন কিভাবে কার সাথে, এরপরে লেখেন হচ্ছে কোথা হতে, লেখেন কোন দিকে, কোথা হতে কোন দিকে, এরপরে লেখেন হচ্ছে কেন। 1 2 3 4 5 6 7 কেন দ্বারা, কেন দ্বারা প্রশ্ন করলে, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায় তা তা অ্যাডভার্ব ফ্রেজ। মনে রাখবেন, তা কি ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। মাশাআল্লাহ সামিরা, আচ্ছা কোনো সমস্যা নাই। বাইশ না, আচ্ছা প্লিজ তোলা হলে একটু ফোন দিবেন প্লিজ। আচ্ছা প্লিজ হেল্প মি, তোলা হয়েছে বাচ্চারা? থ্যাংক ইউ। না আশরাফুল আলম, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনি কোনো অ্যাপোজিশন ইউজ করেন নাই। এখানে আপনি যেটা করছেন আশরাফুল আলম, আপনি শুধুমাত্র আপনার বোন সম্পর্কে 2 লাইনে 2টা তথ্য দিয়েছেন, বাট ইউ ডোন্ট ইউজ এনি অ্যাপোজিশন। এখানে ওই বাক্যে কোনো অ্যাপোজিশন ইউজ করা হয় নাই। আপনি যদি বাক্যটাকে এভাবে রিপ্রেজেন্ট করতেন যে মাই সিস্টার, খেয়াল করে দেখেন, মাই সিস্টার এ ডক্টর, মাই সিস্টার এ ডক্টর, আমার বোন ডাক্তার, ইজ এ সোশ্যাল ওয়ার্কার, ইজ এ সোশ্যাল ওয়ার্কার, একজন সমাজকর্মী, আমার বোন ডাক্তার যে একজন সমাজকর্মী, দিস ইজ অ্যাপোজিশন। কিন্তু আপনি দুইটা আলাদা আলাদা বাক্য লিখছেন যে আমার বোন একজন হচ্ছে ডক্টর এবং সে একজন সমাজকর্মী, এর ভিতরে কোনো অ্যাপোজিশন নাই। আমি যদি আপনাকে বলি দেখেন, আই লাইক, আমি পছন্দ করি আশরাফুলকে, আশরাফুল, I like Ashraful, comma a student of MC কলেজ, MC কলেজ। খেয়াল করে দেখেন, আপনি ধরেন সিলেট MC কলেজের স্টুডেন্ট, এটা অ্যাপোজিশন। কিন্তু আমি যদি বাক্যটা এভাবে বাড়াই, আই লাইক আশরাফুল অ্যান্ড হি ইজ এ স্টুডেন্ট অফ MC কলেজ, তাহলে তো ভাই এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এখানে আসলে অ্যাপোজিশনের কোনো কিছু নাই। অ্যাপোজিটিভ ফ্রেজ, এটা তো ফ্রেজ, এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। যেমন দেখেন, আমি যদি বলি জানেন, ধরেন ইউ লাইক বা ইউ ডিসলাইকই বলতে পারেন, আমাকে পছন্দ করেন বলে বিশ্বাস হয় না। ইউ ডিসলাইক শাকিল এ টিচার, একজন শিক্ষক থ্রো অনলাইন,
অনলাইনের একজন শিক্ষক। দিস ইজ অ্যাপোজিটিভ, দিস ইজ অ্যাপোজিশন। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা যাই হোক, আশা করি বুঝাইতে পারছি আর কি। হ্যাঁ, ভার্বকে দেখেন খেয়াল, 7টা। কোথায়, কখন, কিভাবে, কার সাথে, বাঁধবো তোমার সাথে, কোথাওতে, কোন দিকে, আর লাস্টে আছে দেখেন হচ্ছে কেন। এই টোটাল 7টা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। ভালো করে খেয়াল করে দেখেন, এই টোটাল 7টা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তার নাম অ্যাডভার্ব ফ্রেজ, তার নাম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আজীবন মনে রাখবেন, সেটা হচ্ছে এটা আজীবন মনে রাখবেন। কি মনে রাখবেন? দেখেন লিখেন হচ্ছে কোথায়, এর পরে লিখেন হচ্ছে কখন, এর পরে লিখেন হচ্ছে কিভাবে, এর পরে লিখেন হচ্ছে দেখেন কার সাথে, কার সাথে, এর পরে লিখেন হচ্ছে আপনার কোথা, কোথা হতে, এর পরে লিখেন হচ্ছে কোন দিকে, কোন দিকে, এর পরে লিখেন হচ্ছে কেন। খুব ভালো করে মনে রাখবেন ভাই আমার, এই 7টা প্রশ্ন করলে ভার্বকে যখন এই 7টা প্রশ্ন করবেন পাবেন, যাদেরকে পাবেন তারা হচ্ছে অ্যাডভার্ব এর বংশধর। খেয়াল করে দেখেন, অ্যাডভার্বের বংশধর, কথা বুঝছেন? এন্ড অ্যাডভার্বের বংশধরের ভিতরে আছে 3জন। অ্যাডভার্ব হয় পাবেন অ্যাডভার্ব, অথবা পাবেন অ্যাডভার্ব ফ্রেজ, অথবা পাবেন হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। গ্যারান্টি, কথা কি বুঝতেছেন? এটা একদম গ্যারান্টি ভাই, একদম গ্যারান্টি। কথা বুঝাইতে পারছি? একদম গ্যারান্টি। হয় পাবেন আপনি অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, অথবা হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। ইয়েস সালাউদ্দিন, এটা যেটা লিখছেন আপনি সালাউদ্দিন, এটা অ্যাপোজিশন হয় নাই, এটা সরাসরি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। অ্যাপোজিশনটা কমপ্লিমেন্টের মতো কাজ করবে। আমি আপনার লাইফের টিচার, এটা ইকুয়াল। অ্যাপোজিশনটা কমপ্লিমেন্টের মতো কাজ করবে, আর অ্যাডজেক্টিভটা মডিফাই করবে। আপনি যে উদাহরণটা লিখছেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা অ্যাপোজিশন না। ইয়েস, বাইজিদ বুস্তামি যেটা লিখছে, হুমায়ুন আহমেদ এ প্রমিনেন্ট রাইটার ইজ মাই ফেভারিট পারসন। আচ্ছা, হতেই পারে, আপনার পছন্দ হতেই পারে। তো এই যে দেখেন বাইজিদ বোস্তামি যেটা লিখছে, হ্যাঁ হুমায়ুন আহমেদ নামটা আসলেই উনি আসলে যে রসায়নবিদ এটা মাথায় আসে না, প্রথমে আসে উনি একজন সাহিত্যিক। বাইজিদ বোস্তামিরটা ফলো করেন আর কি। হ্যাঁ, এটা কমপ্লিমেন্টের মতো কাজ করবে। অ্যাপোজিশনটা বারবার বলতেছি, অ্যাপোজিশনটা কমপ্লিমেন্টের মতো কাজ করবে, ইকুয়াল হয়ে কাজ করবে। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি মনে হয়। আপনি ডেইলি স্টারে গেলে এগুলো অনেক পাবেন। ডেইলি স্টারে গেলে আমি মাঝে মাঝে ডেইলি স্টার পত্রিকা নিয়ে এই বিষয়গুলো আলোচনা করব আপনাদের সাথে, টেনশন নিয়েন না। কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথা হতে, কোন দিকে, কেন। অ্যাডভার্ব এর বংশধর পাবেন, হয় কখনো পাবেন অ্যাডভার্ব, কখনো পাবেন অ্যাডভার্ব ফ্রেজ, অথবা অ্যাডভার্ব ক্লজ। এই 7টা দিয়ে প্রশ্ন করলে আপনি হয় পাবেন অ্যাডভার্ব, অথবা অ্যাডভার্ব ফ্রেজ, অথবা অ্যাডভার্ব ক্লজ। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। আচ্ছা, এবার আসেন দেখেন কি বলছে 1 নাম্বারটা, আমি প্রমাণ দিচ্ছি। 1 নাম্বারটা লিখেন, লেখেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাস করে, আব্দুল্লাহ লিভস, আব্দুল্লাহ বাস করে ইন দা সাবাব অফ রাজশাহী। খেয়াল করে দেখেন, আব্দুল্লাহ বাস করে ইন দা সাবাব অফ রাজশাহী। ওকে, ইন দা সাবাব অফ রাজশাহী। এখন আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এই যে দেখতেছেন লিভস হচ্ছে ভার্ব, বলতে পারেন এটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? বলেন তো প্লিজ, দিস ইজ ট্রানজিটিভ ভার্ব অর ইনট্রানজিটিভ ভার্ব? প্লিজ প্রশ্নের উত্তর দেন।
থ্যাংক ইউ। আমি আপনাদের বলছিলাম, আপনাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে প্রেপোজিশন, ভার্বের পরে নর্মালি প্রেপোজিশন থাকলে এটা বলেছিলাম ইন্ট্রানজিটিভ ভার্ব। এই কথাটা আপনাদেরকে এর আগে বলেছিলাম। সেটা হচ্ছে ভার্বের পরে যদি থাকে হচ্ছে অ্যাডভার্ব, ভার্বের পরে যদি থাকে অ্যাডজেক্টিভ, ভার্বের পরে থাকে প্রেপোজিশন, দোজ আর, খেয়াল করে দেখবেন, দোজ আর হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ইন্ট্রানজিটিভ ভার্ব, ওকে, ভালো কথা। তাহলে এখন আপনার কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে, একটু প্রশ্ন করেন তো, সেটা হচ্ছে একটু আপনারা প্রশ্ন করেন তো ভার্বকে, যে আব্দুল্লাহ কোথায় বাস করে। সাব আর, মনে রাখবেন, SUB, সাব, URB আর্ব। সাব আর মানে হচ্ছে আপনার উপশহর। খেয়াল করেন, সাব আর মানে হচ্ছে আপনার উপশহর। আচ্ছা, কোনো কথা নাই, দেখেন কোথায় বাস করে, সেটা হচ্ছে এই যে পুরোটাই উত্তর দিচ্ছে কোথায়। কোথায় লিখেন হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এই পুরোটাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, 2 নাম্বার লিখেন আওয়ার। আওয়ার ক্লাস, আমাদের ক্লাস, আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর। আমাদের ক্লাস শুরু হয় নভেম্বরে। খেয়াল করে দেখেন, আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর, তাই তো? আচ্ছা, বরাবরের মতো দেখেন হচ্ছে বিগিনস একটা ভার্ব, বরাবরের মতোই বিগিনস হচ্ছে ভার্ব। আচ্ছা, ভার্বের পূর্বের জায়গাটা কার? সাবজেক্ট। খেয়াল করে দেখেন, এখানে একাধিক শব্দ আছে, তাহলে আমরা এটা নাউন বলবো না, দিস ইজ নাউন ফ্রেজ। আচ্ছা, নভেম্বরটা মনে রাখবেন, নভেম্বরটা কিন্তু প্রপার নাউন বলেছিলাম। সপ্তাহে 7 দিন 12 মাসের নাম হচ্ছে প্রপার নাউন। ভার্বকে প্রশ্ন করেন আমাদের ক্লাস কখন শুরু হয়, ইন নভেম্বর। কখন শুরু হয়? ইন নভেম্বর। এই পুরোটা হচ্ছে আপনার কখন, আর অবলিক দিয়ে লিখেন হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ইয়েস, অবলিক দিয়ে লিখেন হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। দেখেন, আপনি যদি শুধু নভেম্বর বলেন তাহলে কিন্তু ভাই বিপত্তি আছে। ক্লাস কখন শুরু হয়? নভেম্বর এ। কেননা প্রেপোজিশনের সাথে ভাই, প্রেপোজিশনের সাথে বিভক্তির একটা সুন্দর সম্পর্ক আছে। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, ঢাকা থেকে, হয়তোবা মুখস্থ ইংলিশ বলবেন ফ্রম ঢাকা, আমি এটা জানি, এটা পঞ্চম বিভক্তি। ইয়েস, এটা হচ্ছে মূলত পঞ্চম বিভক্তি। খুব ভালো করে মনে রাখবেন, বিভক্তি বাংলা বাক্যে নাউনের বিভক্তি মনে রাখবেন, বিভক্তি নাউনের শেষে বসে। বিভক্তি নাউনের শেষে বসে বাংলা বাক্যে, আর ইংরেজি বাক্যে নাউনের আগে বসে। এই যে দেখেন, প্রেপোজিশনের জায়গায় প্রেপোজিশন আছে, নাউন দেখেন খালি কুত্তার মতো একবার আগে পরে দৌড়ে বেড়াচ্ছে। অনুবাদে বিভক্তি তথা প্রেপোজিশনের এত স্নিগ্ধ ব্যবহার আছে, এই প্রিপোজিশন দিয়ে অনুবাদকে, বড় বড় বাক্যগুলোকে সহজেই ভেঙে ফেলা যায়। বড় বড় বাক্যকে অনায়াসে ভেঙে ফেলা যায়। অনেস্টলি বলতেছি, অনায়াসে ভেঙে ফেলা যায়। কথা বুঝতেছেন? মজার কন্টেন্ট হবে এখনই। বুঝতেছেন বাচ্চারা? হ্যাঁ, ভালো আছি ভাই, খুবই ভালো আছি। এই ব্যাপারগুলো দেখেন খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বলেন যে ক্লাস কখন শুরু হয়, শুধু যদি বলেন নভেম্বর, না, নভেম্বর এ, এই এটাই আসছে প্রিপোজিশন ইন থেকে। আচ্ছা, যাই হোক, কোনো কথা নাই। 3 নাম্বার লেখেন নামিরা যায়, নামিরা গোস, নামিরা যায়। কোথায় যায়? টু সিলেট। খেয়াল করে দেখেন, টু সিলেট কোথা থেকে যায়? ফ্রম রাজশাহী, ফ্রম রাজশাহী। এরপর লিখেন উইথ শাকিল, নামিরা শাকিলের সাথে সিলেটে যায়। কোথা থেকে? আমি আপনাকে বলছিলাম, আপনার মনে আছে হয়তো, সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে। কখনো আপনি দেখবেন না আই গো রাজশাহী, কখনো ইন্ট্রানজিটিভ ভার্বের পরে, আপনার মনে আছে হয়তোবা, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে খুব ভালো করে মনে রাখবেন, চাইলে লিখে রাখতে পারেন, ইন্ট্রানজিটিভ ভার্ব এর পরে কখনোই প্রেপোজিশন ছাড়া নাউন বসে না।
নেভার এভার ইনট্রানজিটিভ ভার্বের পরে কখনোই প্রেপোজিশন ছাড়া নাউন বসে না। তাহলে আই গো টু রাজশাহী, আমি কোথায় যাই, রাজশাহীতে যাই, এটা পুরোটা মিলে হবে অ্যাডভার্ব ফ্রেজ। পুরোটা মিলে কি হবে? অ্যাডভার্ব ফ্রেজ। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমি বলতেছি দেখেন এখানে তিনটা আন্ডারলাইন করতে হবে। একটা হচ্ছে টু সিলেট, আর একটা হচ্ছে ফ্রম রাজশাহী, আর একটা হচ্ছে উইথ শাকিল। তাহলে নামিরা তো হচ্ছে সাবজেক্ট, নামিরা সাবজেক্ট অবলিক প্রপার নাউন, এটা আপনি ভালো করে জানেন, বা নাউন। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করেন, এটাও আপনার ইনট্রানজিটিভ ভার্ব। এ ভার্বকে প্রশ্ন করেন, নামিরা কোথায় যায়, নামিরা সিলেট যায়, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, কোথা হতে যায়, কোথা হতে যায়, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। আর কার সাথে যায় উত্তর দিচ্ছে, এটাও হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ। কথা বুঝতেছেন বাচ্চারা? আচ্ছা, যদি বুঝেন তো খুবই ভালো, না বুঝলে আরো ভালো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ওকে ডান বাচ্চারা, তোলা হইলে একটু বলবেন প্লিজ। আচ্ছা, এখনো গল্প অনেক বাকি আছে, রাত এখনো শেষ হয় নাই। আমি যদি বলি দেখেন উই রিড, আমরা পড়ি, উই রিড টু নো ম্যানি, উই রিড টু নো ম্যানি আননোন, বা টু লার্ন দিতে পারি, টু লার্ন ম্যানি আননোন থিংস, টু লার্ন ম্যানি আননোন থিংস। আচ্ছা, খেয়াল করে দেখেন প্লিজ, সেটা হচ্ছে আমরা পড়ি টু রিড ম্যানি, আমরা পড়ি কেন? আচ্ছা দেখেন তো, ইনফিনিটিভ আছে এখানে, একটা ভেদাল হচ্ছে, দেখেন ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ, ইনফিনিটিভের একটা ব্যাপার স্যাপার আছে, ইনফিনিটিভ। কথা বুঝতেছেন? হ্যাঁ, ওকে। তাহলে ইনফিনিটিভের একটা ব্যাপার আছে, এই পুরোটা হচ্ছে কেন প্রশ্নের উত্তর দিচ্ছে, এটা পুরোটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশ করতেছে, অবশ্যই এটা অ্যাডভার্ব ফ্রেজ। আচ্ছা, এখন গল্পটা আমরা দেখেছিলাম ইনফিনিটিভ ফ্রেজ তথা নাউন ফ্রেজও দেখেছিলাম। তাহলে কোথায় ব্যাপারগুলো দাঁড়িয়েছে দেখেন, লেখেন হচ্ছে 2+v1, এই তো ব্যাপার 2+v1। এটা যদি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে বসে, মনে রাখবেন সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসে, এইটা হচ্ছে নাউন ফ্রেজ হবে। আর যদি উদ্দেশ্য প্রকাশ করে এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ হবে। খেয়াল করে দেখেন, যদি নাউন অথবা প্রোনাউন হিসাবে, অবজেক্ট হিসাবে না, সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে বসে, তাহলে এটা নাউন ফ্রেজ হবে। আর এটা যদি উদ্দেশ্য প্রকাশ করে, তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ হবে। যেমন আমরা তো দেখেছিলাম, যেমন ধরেন হচ্ছে টু টেল এ লাই, টু টেল এ লাই ইজ এ গুড হ্যাবিট, এটা আমরা দেখেছিলাম, তাই না? ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বের জায়গাটা হচ্ছে আপনার সাবজেক্ট, আর এটা অবশ্যই একটা নাউন ফ্রেজ, কোনো সন্দেহ নাই। ইনফিনিটিভ আছে। এবার দেখেন, আমি যদি বলি আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক টু টেল এ লাই, আমি পছন্দ করি। ভার্বকে প্রশ্ন করেন, আমি কি পছন্দ করি? মিথ্যা বলা পছন্দ করি। এটা অবশ্যই অবজেক্ট, এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব, এটা অবশ্যই হচ্ছে আপনার নাউন ফ্রেজ। সো হুজুগে হবেন না। কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটা আপনিও জানেন, আমিও জানি। কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এটা আপনিও জানেন, আমিও জানি। কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। কথা কি বুঝাইতে পারছি ভাই বোনেরা? আসেন,
কিবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আসেন। বুঝাইতে পারছি আশা করি, পার্থক্যটা বুঝতে পারছেন আশা করি। 5 নাম্বার লেখেন হি ইজ ইন দ্য রুম। 5 নাম্বার লেখেন হি ইজ ইন দ্য রুম, আন্ডারলাইন করবেন ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম। আর 6 নাম্বারটা হি ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, ইন দ্য রুম ইজ মাই ব্রাদার, আন্ডারলাইন করবেন ইন দ্য রুম। এবার যদি আপনার স্মরণ শক্তি থাকে 5 নাম্বার কোন ফ্রেজ, 6 নাম্বার কোন ফ্রেজ, একটু কমেন্ট বক্সে সবাই জানাবেন, সকলের কমেন্ট বক্স দেখতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এখানে হুজুগে হবেন না প্লিজ। কেন হুজুগে হবেন না? ঠান্ডা মাথায় বলি, না 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 না, এখানে হুজুগে হবেন না। ভাল লাগছে সঠিকভাবে উত্তরগুলো দেওয়ার জন্য। সেটা হচ্ছে, দেখেন এটা ভার্বকে আপনি প্রশ্ন করেন কোথায়, এটা অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ। সে কোথায়? রুমের ভিতরে, অ্যাডভার্ব ফ্রেজ, এটা নিঃসন্দেহে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই হি আর এই আন্ডারলাইনকে তো অংশের ভিতরে প্রশ্ন করার জন্য কোনো ভার্বও নাই, ইভেন উজ্জ্বও নাই। আমার কথা কি বুঝতেছেন? এইটা না না না, এটা তো নাউন ফ্রেজ হবেই না। 6 নম্বর মহিউদ্দিন রনি, আমি আপনাকে বলছিলাম খেয়াল করে দেখেন, প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া, প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া কোনো ফ্রেজকে, প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া কোনো ফ্রেজকে আর যাই হোক নাউন ফ্রেজ বলা যাবে না। প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া কোনো ফ্রেজকে আর যাই হোক কি বলা যাবে না? নাউন ফ্রেজ বলা যাবে না। এটা বলেছিলাম, প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া কোনো ফ্রেজকে আর যাই হোক নাউন ফ্রেজ বলা যাবে না। এই কারণে আপনি যদি নাউন ফ্রেজ বলতে চান সমস্যা নাই, এই যে পুরোটা নাউন ফ্রেজ, পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ, ইজ হচ্ছে ভার্ব, এই পুরোটা সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ, এই পুরোটা নাউন ফ্রেজ। কিন্তু এটা হি কে মডিফাই করতেছে, এটা 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ যে ভাই, 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ, হুজুগে হবেন না। এখানে সে কোথায়, তো এই হি আর সের মাঝখানে কোনো ভার্ব আছে? প্রশ্ন করবেন সে কোথায়, কোনো ভার্ব নাই। আমি আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। ধরেন মহিউদ্দিন, আপনি আমাকে দাওয়াত করছেন, বিয়ে বাড়িতে বিশাল কমিউনিটি সেন্টার, বিয়ের আয়োজন চলতেছে, কথা বুঝতেছেন? সেখানে আমি গেছি, অনেক তাড়াহুড়ার মধ্যে থাকবেন আপনি, আমাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকবেন তা নয়, বিয়েটা আপনার,
আচ্ছা, এখন আপনি আমাকে বললেন স্যার আমাদের ম্যাডাম কোথায়, মানে আমার ওয়াইফ কোথায়। ধরেন ওই কর্নারে 10টা মেয়ে কথা বলতেছে, আমি তখন বললাম খেয়াল করে দেখেন, দা গার্ল, দা গার্ল মনে রাখেন, উইথ এ মনে করেন ব্লু শাড়ি, হ্যাঁ নীল শাড়ি বা নীল ড্রেস, ব্লু ড্রেস, এটা বোরকা হতে পারে, ইজ মাই ওয়াইফ। খেয়াল করে দেখেন, ইজ মাই ওয়াইফ, দ্য গার্ল উইথ এ ব্লু ড্রেস, এই যে দেখেন আন্ডারলাইন ব্লু ড্রেস, ভালো করে বলতেছি, ভালো করে শোনেন। তাহলে ব্লু ড্রেস, এখন এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে দ্য গার্ল ইজ মাই ওয়াইফ, মেয়েটা আমার ওয়াইফ। এখন ভার্বকে প্রশ্ন করেন কোথায় দিয়ে, প্রশ্ন করেন। ইয়েস, অবশ্যই সাবজেক্টকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখন বলেন উইথে দ্য গার্ল কার সাথে, নীল শাড়ির সাথে। আরে ভাই দ্য গার্ল উইথ এ ব্লু ড্রেস, এর মাঝখানে ভার্বটা কই? আপনি যে প্রশ্ন করবেন, আপনার যে মস্তক অবনত সিটটা আপনি ধরেন প্রশ্ন করলেন, ভালো কথা, আপনার মাথার ভিতরে এটাই আসলো, প্রশ্ন করলেন, তো হি দ্য গার্ল আর উইথ এ ব্লু ড্রেসের মধ্যে ভার্বটা কোথায়? প্রশ্ন করতেছেন কাকে? আমি তো আপনাকে এটা শিখাইছি, সেটা হচ্ছে ভার্বকে। আপনি প্রশ্ন করবেন কাকে? এই যে দেখেন ভার্বকে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কোথায়, সরি, ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোথাওতে, কোন দিকে, কেন, ভার্বকে এইগুলো দ্বারা প্রশ্ন করলে উত্তর হয় অ্যাডভার্ব। আপনি এইটা প্রশ্ন করবেন, তাই না? তো আপনি ভার্বটা পাচ্ছেন কোথায় রে ভাই? আপনাদের এই হুজুগে মেন্টালিটি আপনাদের ভালো কিছু হতে দিবে না। তাহলে এইটা 100%, এটা গার্লকে মডিফাই করতেছে, এটা 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আপনি যদি বলেন পুরোটা, এই যে পুরোটা, আপনি যদি এইটা বলেন যে স্যার পুরোটা কি, এই যে পুরোটা হচ্ছে আপনার, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট অবলিক নাউন ফ্রেজ। ইয়েস, দিস ইজ নাউন ফ্রেজ ভাই, দিস ইজ নাউন ফ্রেজ। মাথায় ঢুকলো কিনা বলেন তো? ভুলে গেলে হবে রে বাবা। ভুলে গেলে হবে না। আচ্ছা, এ পর্যন্ত বুঝছেন কিনা বলেন প্লিজ। হ্যাঁ, তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, বিষয় দ্রষ্টব্য দেন, বিষয় দ্রষ্টব্য দিয়ে লিখেন ভাই, ভার্বকে, ভার্বকে মডিফাই করলে, ভাই ভার্বকে মডিফাই করলে, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব ফ্রেজ। আর নাউনকে, নাউনকে মডিফাই করলে, নাউন অথবা প্রোনাউনও দিতে পারেন, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা বলেন তো ভাই, হি ইজ এ, হি ইজ এ ম্যান অফ লেটার, হ্যাঁ হি ইজ এ ম্যান অফ লেটার, এই যে দেখেন অফ লেটার, বলেন তো অফ লেটার কোন ফ্রেজ? বলেন অফ লেটার কোন ফ্রেজ? বাঁধন রয় বলো, অফ লেটার কোন ফ্রেজ?
থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে অবশ্যই অপলেটার, অপলেটার মানে কি জানেন? বিদ্বান। অপলেটার মানে বিদ্বান, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা ম্যানকে মডিফাই করতেছে। আপনি যদি এটা পুরোটা একসাথে বলেন, পুরোটা একসাথে বলেন, দেখেন ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার, নাউন প্রেপোজিশন নাউন, এই পুরোটা কিন্তু ভাই নাউন ফ্রেজ। সবকিছু নির্ভর করতেছে আন্ডারলাইনের উপর। হুজুগে হয় না তাহলে খুব একটা লাভবান হবেন না। নেভার বি হুজুগে, নেভার ট্রাই টু বি হুজুগে, হুজুগে হইলে খুব একটা লাভবান হবেন না। ইয়েস, নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হলেই, নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হলেই সেটা মনে রাখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবারও বলতেছি, নাউনের পরে প্রেপোজিশন দিয়ে শুরু হলেই এটা মনে রাখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ, হুজুগে হবেন না। আচ্ছা, এবার আসেন আরেকটা ফ্রেজ হলে শেষ হয়ে যাবে, সেটার নাম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। খেয়াল করে দেখেন, প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা গেল, সেটা হচ্ছে লেখেন শুরু এবং শেষে, শুরু এবং শেষে, শুরু এবং শেষে প্রেপোজিশন থাকলে, শুরু এবং শেষে প্রেপোজিশন থাকলে প্রেপোজিশনাল, প্রেপোজিশনাল, প্রেপোজিশনাল ফ্রেজ হয়। শুরু এবং শেষে প্রেপোজিশন থাকলে কি হয়? প্রেপোজিশনাল ফ্রেজ হয়। আচ্ছা, শুরু এবং শেষে প্রেপোজিশন থাকলে প্রেপোজিশনাল ফ্রেজ হয়। স্ট্রাকচার লিখতে পারেন প্রেপোজিশন প্লাস নাউন প্লাস প্রেপোজিশন। দেখেন প্রেপোজিশন প্লাস নাউন প্লাস প্রেপোজিশন, এটা লিখেন হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। ইয়েস, প্রেপোজিশনাল ফ্রেজ, অনেক বড় একটা বানান, প্রেপোজিশনাল ফ্রেজ। শুরু এবং শেষে প্রিপোজিশন থাকলে এটা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা গেল, এবার গল্পটা আসলে এখানে না, গল্প আসলে অন্য জায়গায়, গল্প অন্য জায়গায় মোড় নিবে ইনশাআল্লাহ। দেখেন এই জায়গায় গল্প মোড় নিবে না। দেখেন অব্যয় মানে কি জানেন? অব্যয় বাংলাতে আছে হচ্ছে, দেখেন অব্যয়, বাংলাতে অব্যয়, অব্যয়ের ভিতরে কিন্তু চারজন আছে, মনে রাখবেন। প্রেপোজিশন আছে, অব্যয়ের ভিতরে আছে হচ্ছে আপনার প্রেপোজিশন আছে, কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে, ইন্টারজেকশন, চারজন না তিনজন? হ্যাঁ, অব্যয় মানে কি জানেন? যার কোনো ব্যয় নাই। যাই, আপনি কখনো দেখছেন যে প্রেপোজিশন কাউকে মডিফাই করে? না, প্রেপোজিশন কাউকে মডিফাই করে না। প্রেপোজিশন নাউনের আগে বসতে পারে, প্রোনাউনের আগে বসতে পারে, জেরান্ডের আগে বসতে পারে। তো প্রেপোজিশনাল ফ্রেজও তাই রে ভাই, প্রেপোজিশনাল ফ্রেজ নাউনের আগে বসতে পারে, প্রোনাউনের আগে বসতে পারে, জেরান্ডের আগে বসতে পারে। এই জন্য বলতেছি, সবাই একটু কমেন্ট করেন প্রেপোজিশন প্লাস নাউন প্লাস প্রেপোজিশন। দেখেন ইন অর্ডার টু, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এগুলো 100% হচ্ছে আপনার প্রেপোজিশনাল ফ্রেজ। এই জাতীয় মনে করেন অব্যয় যার কোনো ব্যয় নাই, এমন ফ্রেজ অনেকগুলো আছে। যেমন ইন কোর্স অফ, আমি যদি বলি ইন কোর্স অফ, ইন কোর্স অফ, ফর দ্য স্যাক অফ, ফর দ্য স্যাক, স্যাক অফ, খেয়াল করে দেখেন ফর দ্য স্যাক অফ, দোহাই, দোহাই, ফর দ্য স্যাক অফ আল্লাহ, আল্লাহর দোহাই, কথা কি বুঝতেছেন? এই যে দেখেন প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন। ইন কোর্স অফ মাই প্রপার্টি, ইন কোর্স অফ মাই প্রপার্টি, আমার দারিদ্র চলাকালে, সময়ে। ইন কোর্স অফ মানে হচ্ছে সময়ে। তাহলে এই যে দেখেন প্রেপোজিশন, প্রেপোজিশন, এদের সবার পরে ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে। এইগুলো হচ্ছে আপনার প্রেপোজিশনাল ফ্রেজ। আমি ক্লাস শেষে আপনাকে আবার বলতেছি, ক্লাস শেষে এই জাতীয় তালিকা আছে, 20-22টা তালিকা আছে। এটা হচ্ছে পিসি দাস বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। এই তালিকাটা ক্লাস শেষে আমি আপনাকে ছবি তুলে আপনাদের গ্রুপে দিয়ে দিব। মোটামুটি আপনারা হাফ পেজ ফাঁকা রাখেন সবাই তোলার জন্য। আমার ইচ্ছা ছিল যদি ছবিটা আগে তোলা থাকতো আমি বোর্ড থেকে আপনাকে দেখাতাম, যেহেতু ছবিটা তোলা নাই। এই তালিকা আবারও বলতেছি, ইন অর্ডার টু, প্রেপোজিশনাল ফ্রেজ ভালো করে বুঝেন, এটা ফিক্স, এরা ফিক্স, ইন অর্ডার টু ফিক্স। আপনি কখনো বলবেন না ইন অর্ডার, আপনি কখনো বলবেন না উইথ এ ভিউ, উইথ এ ভিউ টু, এটা ফিক্স। এবং এরপরে জেরান বসে, প্রেপোজিশনাল, প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ, এরপরে একটা নাউন বসবে, প্রোনাউন বসবে, জেরান বসবে। এইগুলোই বাস্তবতা। এখন 46তম বিসিএস এ যে প্রশ্নটা ছিল, খেয়াল করে দেখেন 46তম বিসিএস এ, সেটা হচ্ছে হি ইজ এ ম্যান, হি ইজ এ ম্যান, হি ইজ এ ম্যান, ম্যান টু ডিপেন্ড, ডিপেন্ড অন। খেয়াল করে দেখেন, এখন স্বাভাবিকভাবে এতটুকু যদি আন্ডারলাইন থাকে আপনার দৃষ্টিতে মনে হতে পারে হ্যাঁ ইন ফ্রন্ট অফ, ইয়েস,
এটা প্রিপোজিশন চ্যাপ্টারে আছে ভাই, প্রিপোজিশন চ্যাপ্টারে, প্রিপোজিশন চ্যাপ্টারের একবারে শেষে। প্রিপোজিশন চ্যাপ্টারের, প্রিপোজিশন চ্যাপ্টারের একদম শেষে ভাই। না 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 না, তোমার একটা বিষয় বুঝতে হবে রে ভাই, তোমাকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে ঠান্ডা মাথায় এটা কি আমি পড়াই নাই? প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন একা বসলে, যেমন সিট ডাউন, সিট ডাউন, তোমরা তো খালি হুজুগের স্ট্রাকচার মিলাতে চাও, তোমরা চাই যে হচ্ছে স্যাররা কিছু টেকনিক দিবে, এক্সাম হলে যাই আসুক ও মেরে দিব, উত্তর হইলে হইলো, না হলে জয় বাংলা, বোঝো নাই? তো এই সিট ডাউন, প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন একা বসলে, একা বসলে অ্যাডভার্ব হয়। তো প্রেপোজিশনাল ফ্রেজ কেন একা বসবে আমারে বলো? একাই যদি বসবে তাহলে আবার প্রেপোজিশনাল ফ্রেজ কেন হবে আমারে বলো? তুমি কি বাক্যে লিখবা ইন ফ্রন্ট অফ, আর কিছু লিখবা না? ইন ফ্রন্ট অফ মাই হাউস, কিছু তো একটা লিখবা, লিখবা না এই জাতীয় যে ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ মাই, ইন ফ্রন্ট অফ লিখবা না ইন ফ্রন্ট অফ মাই অফিস, অফিস, মাই হাউস, ইন ফ্রন্ট অফ মি, কিছু তো একটা লিখবা। ইন ফ্রন্ট অফ মাই কার, আমার গাড়ির সামনে একদল লোক দাঁড়িয়ে আছে, কিছু তো একটা লিখবা। প্রেপোজিশন একা বসলে, প্রেপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়, একাই যদি বসাবা তাহলে তাকে আবার প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ফ্রেজ ডাকবা কেন? হোয়াই? এক কাপ চা দিতে বল না। ফোন দে। আমার কথা কি বুঝতেছেন মামুদা? মাথায় ঢুকতেছে? ভুল তো করবেন রে ভাই আমার, ভুল তো অবশ্যই করবেন আপনি, কারণ আপনার ভুল করা উচিত। ইয়েস, তাহলে ইন ফ্রন্ট অফ মাই ইউনিভার্সিটি, ইন ফ্রন্ট অফ মাই ম্যাস, ইন ফ্রন্ট অফ মাই বাজার, আমাদের বাজারের সামনে, আমার সামনে, আমার আমার অফিসের সামনে, আমার রুমের সামনে। আমি যদি বলি ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে কেউ ব্যান্ড বাজাচ্ছে, ধুম তারা ধুম 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 ধা, বোঝেন নাই? তাহলে অবশ্যই এবার খেয়াল করে দেখেন, এখানে যেইটা ছিল টু ডিপেন্ড অন, এর বাংলা হচ্ছে নির্ভরশীল। টু ডিপেন্ড অন এর বাংলা হচ্ছে নির্ভরশীল, এটা কোনো ফিক্স এক্সপ্রেশন না। ইন অর্ডারের মতো, উইথ এ ভিউটির মতো এটা কোনো ফিক্স এক্সপ্রেশন না। কেননা এই যে টু, টু একটা প্রেপোজিশন, এরপরে বসাইছে ডিপেন্ড, এটা হচ্ছে ইনফিনিটিভ, এরপরে ডিপেন্ডের সাথে কি হয়? অন। এখানে এটা কোনো ফিক্স এক্সপ্রেশন না। দিস ইজ নট এ ফিক্স এক্সপ্রেশন। ইয়েস, ইন ফ্রন্ট অফ মাই কলেজ। কথা কি বুঝতেছেন? এগুলো না বুঝলে আসলে সমস্যা রে ভাই। এটা ম্যানকে মডিফাই করতেছে, মানেন আর না মানেন, এটা 100% হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইয়েস, 100% অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ভাই। প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো, এরপরে অবশ্যই নাউন থাকতে হবে, জেরান থাকতে হবে, প্রোনাউন থাকতে হবে। ইন অর্ডার টু সি ইউ, তোমাকে দেখতে অবশ্যই কিছু না কিছু থাকতে হবে, না হলে এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা যাবে না, হুজুগে হবেন না। এবার আসেন দেখেন বিশেষ দ্রষ্টব্য দেন। এখানে আরেকটা গল্প আছে বিশেষ দ্রষ্টব্য। শুরু আর শেষে যদি আমি আপনাকে বললাম এগুলো ফিক্স এক্সপ্রেশন, মুখস্থ করবেন। ইন ফ্রন্ট অফ, উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু, আমি তালিকাটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিব ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? আচ্ছা, পরশুদিন ক্লাস নেওয়ার পরে ক্লাসটা গতকালকে আপলোড দিতে পারি নাই। এখন একজন নক করে বলতেছেন আপনারা গ্রুপে ক্লাস আপলোড দেন না। আমি প্রতিটা ক্লাস প্রতিদিন আপলোড, ক্লাস শেষে আপলোড দিয়ে যাই। এ পর্যন্ত 24টা ক্লাস আপলোড দেওয়া আছে টেলিগ্রামে। যদি এমনটা হইতো যে 24টা ক্লাসের 10টা আপলোড দিছি, 14টা দেয় নাই, আপনি অভিযোগ করলে মানা যায়। একটা ক্লাস আপলোড দিতে পারি নাই, এর জন্য কি নক দেওয়ার কোনো মানে হয় বলেন? গ্রুপে আছে, করে নেন না রে ভাই। আপনি তো ভাই জমিদারের পুত্র না রে ভাই, আপনাদের মানসিকতা এমন কেন রে ভাই?
কথা বুঝতেছেন? আচ্ছা, গেল। যাই হোক, এবার আসেন, কালকে প্রচন্ড বৃষ্টি ছিল, দুপুরবেলা বৃষ্টিতে ভিজছি, রাত্রে চোখ মুখ জ্বলে যাচ্ছিল, বাসা থেকে আর বের হতে ইচ্ছা করতেছিল না, এই জন্য আমার আর কালকে ক্লাস নেওয়াটা হয় নাই। আচ্ছা, ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখলাম একজন ক্লাস অফ করার নোটিশে হাহা দিছেন, মানে এটা কি মানবিকভাবে যায়? আপনি বলেন, একবার বলেন যে হচ্ছে ক্লাসটা শুরু করার পরে আজকে হচ্ছে 1 মাস 4 দিন 5 দিন হচ্ছে, এই 1 মাস 5 দিনে আপনি আমাকে বলেন, মানে এইভাবে গণেন না যে 2 মাস চলে যাচ্ছে, জুলাই যাচ্ছে, আগস্ট যাচ্ছে, এইভাবে গণেন না। ক্লাস শুরু করেছি 10 জুলাই, আজকে যাচ্ছে হচ্ছে 15 আগস্ট, 1 মাস 5 দিন আমরা অলমোস্ট হচ্ছে কি বলে হচ্ছে দেখেন 37টার মতো বা 32টার মতো 36-37টার মতো ক্লাস করেছি। আপনাদের কাছে আমার জানতে চাওয়া বা আপনার কাছে আমার জানতে চাওয়া, আমি কি শিডিউলে অনেক বেশি গ্যাপ দিই, অনেক বেশি বেশি হচ্ছে মিস দেই? বলেন। ইয়েস, ইন স্পাইট অফ মহিউদ্দিন, থ্যাংক ইউ ভাইয়া। ইন স্পাইট অফ, মনে রাখবা, ডেসপাইট মহিউদ্দিন, ডেসপাইট, ডেসপাইট হচ্ছে একটা প্রেপোজিশন, এটাকে অনেকে কনজাংশন মনে করে, না, এটা একটা প্রেপোজিশন আর এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। তো প্রেপোজিশনাল ফ্রেজই যদি হবা তাহলে নাউন বসবা, বলতে পারো ডেসপাইট, ডেসপাইট মাই ইলনেস, আমার অসুস্থতা সত্ত্বেও, অথবা ইনস্পাইট, ইনস্পাইট অফ মাই ইলনেস, আমার অসুস্থতা সত্ত্বেও, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। হ্যালো, আচ্ছা, ওকে, আসেন এবার শুরু করে দিই। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দেন, বিশেষ দ্রষ্টব্য। দেখেন, যদি এপার ওপার প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনাল ফ্রেজ এই পর্যন্ত ঠিক আছে, হুম,